বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরে আসবে পুরনো সমস্যা। সিএনএ টিভিকে প্রধান উপদেষ্টা। পাকিস্তান চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। পিয়ার ঘিরে রাজনীতিতে উত্তাপ, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে দুই কক্ষেই বাস্তবায়ন চায় জামায়াত। শুধু উচ্চকক্ষে রাজি এনসিপি, আওয়ামী লীগ পুনর্বাসনের সন্দেহ বিএনপির। আজ 15ই আগস্ট 1975 সালের এই দিনে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে। বিপদগামী সেনা সদস্যের হাতে স্বজন ও নিকটাত্মীয় সহ প্রাণ যায় 26 জনের। এবং ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক আজ। আলাস্কার দিকে তাকিয়ে বিশ্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দরবারে জেলেনস্কি। 84 যুদ্ধবন্দী বিনিময় মস্কো কিয়েভের। নির্বাচনের সময়সীমা যতই এগিয়ে আসছে, পিয়ার নিয়ে ততই উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। জামায়াত বলছে ক্ষমতার ভারসাম্য এবং সংসদে সব মতের উপস্থিতি নিশ্চিতে উভয় কক্ষেই প্রয়োজন পিয়ার। অন্যদিকে শুধু উচ্চকক্ষে এ পদ্ধতি চায় এনসিপি। তবে কোনো কক্ষেই পিয়ারের পক্ষে নয় বিএনপি। দলটি বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই এমন দাবিতে সোচ্চার কেউ কেউ। হাসান আলীর প্রতিবেদন। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নেওয়ায় নির্বাচন ঘিরে নতুন সংকট তৈরির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পিয়ার পদ্ধতিতে আসন বন্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের 10% পায়, তাহলে 30টি আসন পাবে সেই দল। বিদ্যমান ব্যবস্থায় কোনো দল 10% ভোট পেলেও আসন নির্ভর করে জয় পরাজয়ের উপরে। পেয়ার পদ্ধতির পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনমত গঠনে কর্মসূচি চালিয়ে যাচ্ছে ধর্মীয় দলগুলো। জামায়াত বলছে ক্ষমতায় ভারসাম্য আনতেই প্রয়োজন এই পদ্ধতি। বহুদলীয় রাজনীতির যেটা চিন্তা এখন দুনিয়া সব জায়গাতে হচ্ছে, সব মতকে সংসদে অ্যাকোমোডেট করার, এটা পিয়ারের মাধ্যমে এটা সম্ভব। আমরা তো শুধুমাত্র একটি নির্বাচনের কথা ভাবছি না। একটি দেশ যদি ফেসিবাদ মুক্ত হয়ে ভালো অবস্থায় থাকতে চায়, যেতে চায়, তাহলে তাকে অবশ্যই একটি সর্বজন স্বীকৃত ভালো একটি কাঠামোতে তাকে আসতে হবে। পিয়ার নিয়ে মধ্যপন্থা নিয়েছে এনসিপি। শুধু উচ্চ কক্ষে এ পদ্ধতির পক্ষে দলটি। আমরা মনে করি জাতীয় ঐক্যমতের স্বার্থে দুই দলই এবং দুই পক্ষই সবগুলো দলই যদি একটা জায়গায় আসে যে অন্তত উচ্চকক্ষে পিয়ারের ক্ষেত্রে, তাহলে সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হবে। কোনো কক্ষেই পিয়ার পদ্ধতি না চাওয়া বিএনপি বলছে বেশি আসনের লোভে এই পদ্ধতিতে নির্বাচন চায় অনেকে। তবে দলটির মূল চিন্তা এই পদ্ধতির মাধ্যমে পুনর্বাসিত হতে পারে আওয়ামী লীগ। পার্সেন্টেজ ওয়াইজ হয়তো কয়েকটা সিট পাবে, এই লোভে তো করতেছে। কিন্তু এই লোভ করতে যে পক্ষান্তরে এই পিয়ার করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। দেশে একটা ঘোলা পানির সৃষ্টি করা, ঘোলা পানির সৃষ্টি করলে লাভ কারো হবে না, আওয়ামী লীগের হবে। রাজনৈতিক উত্তাপের মধ্যেই সুশাসনের জন্য নাগরিক সুজনের জরিপ বলছে উচ্চকক্ষ গঠনে পিয়ার পদ্ধতির পক্ষে 71% মানুষ। তবে নিম্নকক্ষ গঠনের বিষয়ে কোনো জরিপ পাওয়া যায়নি। হাসান আলী, সময় সংবাদ, ঢাকা। অপরাধের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। মাথায় মামলার পাহাড় নিয়েই কার্যক্রম চালিয়ে যাচ্ছে দাগি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। মাঝে মধ্যে ধরা পড়লেও 2-3 মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে তারা। খোদ আইনের লোকই বলছেন সিআরপিসির যথাযথ ব্যবহার না থাকায় অনায়াসে জামিন পেয়ে অপরাধ সংগঠনে পিছপা হচ্ছেন না অপরাধীরা। আতাউর কাউসারের রিপোর্ট, ছবি তুলেছেন শিফাত আল শাহরিয়ার। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ একটি এলাকা। বিভিন্ন সময়ে হত্যা, মাদক ব্যবসায়ী চক্রের অন্তর্কন্দল সহ নানা কারণে হয়েছে খবরের শিরোনাম। থেমে নেই যৌথ বাহিনীও। একের পর এক অভিযান চালিয়ে মাদক, টাকা, অস্ত্র উদ্ধার করে যাচ্ছেন তারা। তারপরও থামছে না অপরাধ। অতি সম্প্রতি মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দ্বে প্রাণ যায় এক ব্যক্তির। পিচ্চি রাজা গ্রুপের যে ছেলে পেলে ছিল তাদেরকে ধাওয়া দেয় বুনিয়া সোহেলের গ্রুপটি। পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে পিচ্চি রাজা গ্রুপের একটি ছেলে অন্য কোনো এক গলি দিয়ে ঢুকে এই গলি দিয়ে বের হয়ে ঠিক এই গাড়িটি যেখানে দাঁড়ানো, এখানে দাঁড়িয়ে থাকা শাহ আলমকে পেছন থেকে এসে কোপ দেয়। পরবর্তীতে
আহত অবস্থায় শাহ আলম দৌড়ে পালিয়ে যায় এবং এখান থেকে ২০-২৫ হাত দূরে এক জায়গায় গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের একাধিকবার গ্রেফতার করেছেন তারা। বুনিয়া সোহেল সে কিন্তু আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গোলাগুলি করে ছাত্র জনতা হত্যার মামলায় অভিযুক্ত আসামি। তার বিরুদ্ধে প্রায় 40-এর মতো মামলা। পিচ্চি রাজা তার বিরুদ্ধেও 12টা দেখেন মামলা। সোয়া সেলিম মামলা দেখেন 37। মানে গত 10 মাসে এদের এমনভাবে দমন করেছিলাম যে এদের অস্তিত্বই ছিল না। জেনেভা ক্যাম্পের কুখ্যাত সন্ত্রাসী বুনিয়া সোহেল, তার ভাই টুনটুন, কুখ্যাত সন্ত্রাসী চুয়া সেলিম ও পিচ্চি রাজা প্রত্যেকেরই মাথার উপর রয়েছে মামলার পাহাড়। সিএমএম কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানালেন, পুলিশের মামলা সাজানোতে দুর্বলতা থাকায় সহজেই জামিন পেয়ে যায় অপরাধীরা। আইনজ্ঞরা বলছেন, অপরাধী জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়ালে জামিনদার জিম্মাদারদের দায়ী করার বিধান শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। জামিন যদি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে না পায় তখন তারা সিআর মিস করে তারা সেশন জাজ কোর্টে যায়। সেশন জাজ কোর্ট থেকে জামিন না পেলে সেই মামলা হাইকোর্ট পর্যন্ত যায়। পুলিশের যারা সহযোগিতা নিয়ে থাকেন মামলা করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাদেরকে একটা মুন্সি আনার পরিচয় দিতে হবে। জামিনের যে বন্ড বলে, তো বন্ডগুলো বাতিলের একটা বিধান আমাদের রয়েছে, তবে সবসময় এই প্র্যাকটিসটি আমরা এখনো দেখি না। সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ প্রত্যেকেই বলছেন, চিহ্নিত অপরাধীর জামিন ঠেকানো না গেলে সমাজে বাড়বে অপরাধ, ফিরবে না শৃঙ্খলা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। একের পর এক খুন আর চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে গাজীপুরবাসীর। পরিসংখ্যান বলছে, গত 7 মাসেই খুন হয়েছে 115 জন। আশঙ্কাজনক হারে অপরাধ বেড়ে যাওয়ার পেছনে পুলিশের দুর্বলতার কথা স্বীকার করছেন জিএমপি কমিশনার। বলছেন, জনবল বৃদ্ধির পাশাপাশি নজরদারি বাড়াতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছে নাগরিক সমাজ। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। দিনে দুপুরে শরবত ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে এলোপাথারি কুপিয়ে জখম করে এক ব্যক্তি। সেই দৃশ্য দেখতেই কৌতূহলী জনতারই জটলা। আমি ধরতে গেছি, তখন আমাকে এক ভাই পিছন থেকে বল, সরো সরো, কিছু করার দরকার নাই, তোমাকে পোস্ট মারবে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে মাত্র 20 মিটার দূরত্বে এই হত্যা চেষ্টার ঘটনাটি ঘটেছে। তাও আবার এই সড়কের বিপরীত পাশে রয়েছে পুলিশ বক্স। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর থেকে কথা ছিল, এই চৌরাস্তা এলাকায় নজরদারি বাড়াবে আইন শৃঙ্খলা বাহিনী। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। হত্যাকাণ্ডের এই নৃশংসতা চরমে পৌঁছেছে গাজীপুরে। খুনের পাশাপাশি এই জেলায় ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, পুলিশি টহল আর নজরদারি কি শুধু কাগজে কলমে? প্রশ্ন থেকে যায়, আতঙ্ক আর ভয় থেকে মুক্তি মিলবে কবে? ব্যাগ নিয়ে যাইতেছে মোবাইল নিয়ে যাইতেছে, মানি ব্যাগ নিয়ে যাইতেছে, মোটরসাইকেল দিয়ে আসে, কোনো কথা কয় নাই, মনে করেন সাথে সাথে এই যে এই জায়গায় একটা পার দিয়ে দিছে। তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাজীপুর জুড়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে 115টি। ভয়ডরহীন অপরাধীদের এমন হিংস্র হওয়ার পেছনে অবশ্য পুলিশি দুর্বলতাকেই দায়ী করছেন অনেকেই। পুলিশের যে জনবল, সে জনবল কিন্তু পর্যাপ্ত না। যদি আমরা সিসি ক্যামেরা স্থাপন করতে পারি তাহলে কিন্তু অনেক ক্রাইমের ডিটেকশন হয়ে যাবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা বৃদ্ধির জন্য করণীয় যা কিছু আছে সেগুলো উদ্যোগ নেয়া। প্রায় 70 লাখের এই নগরীতে পুলিশের সংখ্যা মাত্র 1,500। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। খোদ রাজধানীতে একটি বাড়িতে দিনে দুপুরে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। টিভি, ফ্রিজ, পোশাক, এমনকি দালানের ইটরড পর্যন্ত খুলে নিয়ে গেছে তারা। এরপর ভাগাভাগি করে নিয়েছে মালামাল। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা দাবি করে ভুক্তভোগীদের অভিযোগ, লুটপাটের জন্য খিলগাঁও বিএনপি নেতা ইউনুস মৃধা দায়ী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। বিস্তারিত মাহাদ ইসলাম ধ্রুবর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। অন্য সব দিনের মতো 3 অগস্ট সকালটাও শুরু হয় শাহিনুরে। ঘড়ির কাঁটায় সকাল 8টা 5 মিনিট। হঠাৎই একদল লোক হানা দেয় খিলগাঁওয়ে গোড়ান এলাকার এই বাড়িটিতে। একে একে সবাই বেরিয়ে আসেন বাড়ির সব মালামাল নিয়ে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেই হন নির্মম আক্রমণের শিকার। তিল তিল করে গড়ে তোলা সংসারের সমস্ত জিনিসপত্র শাহিনুরের চোখের সামনেই হয় ভাগাভাগি। আমার 40 বছরের সংসার, এসি,
তার টিভি, তারপরে এই ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, যত মেশিনারি জিনিসপত্র। জায়গা সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা বলে দাবি বাসিন্দাদের। তাদের উচ্ছেদের দায়িত্ব বর্তায় মকবুল, সুজন, জিয়া, ফারুক, আলামিন, ইয়াসিনের ওপর, যার প্রত্যেকেই স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধার অনুসারী। ইউনুস মৃধা বেশ কিছুদিন যাবৎ এখানে ডেভেলপ করার জন্য আমাদের বলে এবং তার বাড়িতে ডাকায় নিয়ে আমাদের 3 দিনের টাইম দেয়। আমরা বলি যে ওরা একটা অবৈধ কাগজ বানিয়েছে, আমরা যদি তোমরা আইনের মাধ্যমে আসো, ইউনুস মৃধা কোনো রকমে মানতে রাজি না। আমাদের জমিটা ওনারা জোরপূর্বক দখল চাচ্ছে। ইউনুস মৃধা আমাদের খিলগাঁও এলাকায় খুব একটা প্রভাবশালী বর্তমানে, তার জন্য অনেক মানুষ বিভিন্ন মামলায় জড়িত হয়ে গেছে, কিন্তু যারা কোনো সময় কোনো রাজনীতি করেনি। রাজধানীর খিলগাঁওয়ের এই বাড়িটিতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। টিভি, ফ্রিজ, এসি, পরনে কাপড়, এমনকি বাড়ি থেকে ইট রড পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে তারা। লুটপাটের পর মালামাল ভাগাভাগি নিয়ে এক প্রকার মহোৎসবেও মাতেন সেসব দুর্বৃত্তরা। শুধু এই বাড়ি না, 5 অগস্টের পর বেশ কিছু বাড়ি দখলের সঙ্গে জড়িত এই ইউনুস। সব কিছু জেনেও কোনো এক অদৃশ্য ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। আশেপাশে সবাই জানে, আপনারা নিজেও বুঝছেন, কিন্তু কইতেছে না কি হই, এটাই সবচেয়ে বড় অপরাধ। এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি ইউনুসের। মুঠোফোনে বার্তা পাঠালেও তার জবাব মেলেনি। এদিকে পুলিশ বলছে ঘটনায় জড়িত একজনকে এরই মধ্যে আটক করা হলেও বাকিদের ধরতে অভিযান চলছে। এই বিষয়ে আমি মামলা নিয়েছি, 7 জনের নামে এজাহার ছিল। আমি তাৎক্ষণিক মামলা নিয়ে এই মামলার একজনকে অ্যারেস্ট করেছি এবং বাকি যারা আছে আমি অ্যারেস্টের তৎপরতা আমাদের অব্যাহত রয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। চেয়ারপারসনের নির্দেশে কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত আছে বিএনপি। এবারও জন্মদিন পালনে সেই নির্দেশনাই রয়েছে। তবে দলীয় প্রধানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 1945 সালের এদিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি। জন্মদিনের এই দিনে গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে আজও তৎপর সেনাবাহিনী। চেকপোস্টে শত শত ট্রাক আটকে চলছে তল্লাশি। এই মুহূর্তে ভোলাগঞ্জে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, যে ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় যদি আমরা আজকের এখন পর্যন্ত তৎপরতার কথা বলতে যাই, দৃশ্যত এখন যেই পাথর প্রতিস্থাপনের যে কাজটি আমরা গতকাল দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু এখনও আমাদের চোখে পড়েনি। আমরা এখন এই মুহূর্তে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় এসেছি। তো একটি বিষয় যদি জানাতে চাই, এখানকার যারা স্থানীয় লোকজন আছেন কিংবা পর্যটক আছেন তারা যে কথাটি বলছিলেন যে এখানে কিছুদিন আগেও যথেষ্ট পরিমাণ যে পাথর বা সাদা পাথর সেটি ছিল, যে পরিমাণ পাথর এখন পর্যন্ত প্রতিস্থাপন করা হয়েছে সেটি একেবারেই নগণ্য। আর একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আমরা কিন্তু যখন রাস্তায় আসছিলাম তখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু রাস্তায় এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখে এসেছি যে বিভিন্ন যে চেকপোস্টগুলোতে সেখানে সেনা সদস্যরা রয়েছেন এবং একই সঙ্গে যে শত শত যে ট্রাকগুলো সেগুলো কিন্তু যে আটকা পড়ে আছে, যেগুলোতে যে পাথর বোঝায় ট্রাক রয়েছে। অন্যদিকে যে ক্রাশার মিলগুলো সেগুলো কিন্তু যে এখন বন্ধ রয়েছে, যেহেতু যে প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে 5 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেই একদিকে যেমন যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং যে পাথর প্রতিস্থাপন যেইগুলো রয়েছে সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং যে অবৈধ ক্রাশিং মেশিনের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ বন্ধ করার যে অভিযান চলমান থাকবে, এরকম সহ বেশ কিছু যেই
তাদের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। এখন একটি বিষয় কিন্তু যে পর্যটকরা যে কথাটি বলছেন যে যদিও বলা হচ্ছে যে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে এবং এরই মধ্যে কিন্তু হাইকোর্টের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে যে এই সাদা পাথরকে যে আগের অবস্থায় নিয়ে আসা, কিন্তু সেটি আসলে যে কতটা সম্ভব হবে সেটা নিয়েও কিন্তু যে একটি সন্দেহ রয়েছে। আমাদের সহকর্মী অপু বণিক রয়েছেন, একটু যদি অপু বণিক যদি একটু বলতেন, আপনারা তো আমাদের সিলেটের সহকর্মী, আপনারা তো এখানে যেহেতু সংবাদ সংগ্রহ করে থাকেন, যদি কিছুদিন আগের অবস্থা এবং যে আজকের অবস্থা এবং যে গতকাল থেকে এই যে মানে পাথর প্রতিস্থাপনের যে কাজগুলো চলছে, তফাৎ কি কোনো একটা এসেছে? আসলে দেখুন, তেমন একটি তফাৎ আসেনি, যেহেতু পুরোতে 89,000 ঘনফুট এখন পর্যন্ত আসলে সংগ্রহ করা হয়েছে এবং আজকে কিছু সকালের দিক দিয়ে পাথর প্রতিস্থাপন করার কথা ছিল, আজকে সেমনটি হয়নি, গতকাল পর্যন্ত রাত পর্যন্ত আসলে প্রতিস্থাপন করা হয়েছে। আমাদের সহকর্মী অপি বণিক জানাচ্ছিলেন যে এখানকার যে সর্বশেষ খবরাখবর। তো এই ছিল আমাদের কাছে এখনকার মতন, আমরা আরও খবরাখবর থাকলে নিশ্চয়ই সেগুলো আমরা পরবর্তী বুলেটিনে জানিয়ে দেব। সিলেট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। বাজারে তারল্য বেড়ে যাওয়ায় এ পর্যন্ত নিলামে 5 দফায় 62 কোটি 20 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি প্রবাসীরা যেন রেমিটেন্সের ভালো মূল্য পান এবং রফতানি আয় যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই ডলার কেনা হয়েছে। সেলিয়া সুলতানা রিপোর্ট। গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল 6.4%, যা ছিল গত 2 দশকে সবচেয়ে কম। সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতেও প্রাইভেট ক্রেডিট গ্রোথ রেট বা বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি অর্জন নির্ধারণ করা হয়েছে 7.2%। এ তথ্য থেকেই বোঝা যায় ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম এখন পর্যন্ত স্বাভাবিক গতিতে ফেরেনি। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে ব্যাংক খাতে নির্ভর করা খেলাপি ঋণের জালে ধরা পড়া ব্যবসায়ীরা পাচ্ছেন না নতুন ঋণ। সঙ্গে যোগ হয়েছে বিগত সরকারের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অনুপস্থিতি। ব্যাংকে বাণিজ্যিক লেনদেন সীমিত, এতে বাজারে দেখা দিয়েছে ডলারের ছড়াছড়ি। এমন পরিস্থিতিতে 5 দফায় বাজার থেকে নিলামে 622 মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ইলেকশনের পরে, তখন কিন্তু অনেক ব্যবসায়ীরাও কিন্তু বিনিয়োগে আগ্রহী হবেন। এই মুহূর্তে যারা একটু হতাশ আছেন বা একটু পিছিয়ে আছেন, তো যখন ওই ডিমান্ডটা বাড়বে আগামী ফেব্রুয়ারির পরে, তখনই কিন্তু ওই ডিমান্ড অনুযায়ী বাজারে তখন ডলার সেল করবে বাংলাদেশ ব্যাংক। তো আমি মনে করি যে এটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে বিশ্ব থেকে 1 ট্রিলিয়ন মার্কিন ডলার তুলে নেওয়ার প্রভাবে এবং জোর করে চাপিয়ে রাখা ডলারের মূল্য 1 লাফে বাড়ে। অর্থাৎ ডলারের ঊর্ধ্বমুখী স্কেলের সাথে পতন হতে থাকে টাকার মান, যা রেমিটেন্স ও আমদানি রপ্তানির মূল্যেও প্রভাব ফেলে। ফলে আমদানি রপ্তানির মূল্য ধরে রাখতে এবং রেমিটেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে অর্থনীতির এই কৌশল নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স প্রাইসটা স্টেবল হয়েছে, কারণ স্টেবল যদি না হয় তবে এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে এবং রেমিটেন্স প্রেরণকারীরা নিরুৎসাহিত হবে ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা পাঠানোর ক্ষেত্রে। ওয়েজ আনার রেমিটেন্স যেটা আসে গত বছরের সাথে কম্পেয়ার করলে 30 কোনো দিন 40% পর্যন্ত রাইজ হয়েছে, শুধুমাত্র আমাদের এই প্রাইস ডলার কিনে প্রাইস স্টেবল করার কারণে। এছাড়া বাজারে ডলারের মূল্য 2% পর্যন্ত কমে গেলে ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার পরামর্শও রয়েছে আইএমএফের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ ঐতিহাসিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে দুই নেতা বড় কোনো ঘোষণা দেবেন বলে আশা করছেন অনেকে। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে দৃষ্টি এখন পুরো বিশ্বের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বৈঠকে শান্তির প্রস্তাব দেবেন নাকি এটি হবে কোনো কূটনৈতিক ফাঁদ, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইউক্রেন যুদ্ধের অবসান আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রুশ গণমাধ্যমগুলো বলছে ইউরোপ ও ইউক্রেনকে আলোচনার বাইরে রেখেই যুক্তরাষ্ট্র রাশিয়া একা সিদ্ধান্ত নেবে। এদিকে বিশ্লেষকরা বলছেন এই বৈঠক পুতিনের জন্য সুযোগ ট্রাম্পকে প্রভাবিত করে রাশিয়ার পক্ষে সমাধান চাপিয়ে দেয়ার। সম্প্রতি পুতিন কিছু শর্ত কমালেও এখনও ইউক্রেনের বড় অংশ ছেড়ে দেওয়ার শর্ত রেখেছেন, যা কিয়েভের পক্ষে অগ্রহণযোগ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন সংবিধান অনুযায়ী ভূমি হস্তান্তর সম্ভব নয়, নিরাপত্তার নিশ্চয়তাও জরুরি। এতে সমর্থন দিচ্ছে ইউরোপ। রাশিয়ার মস্কো থেকে রাইসা জান্নাত, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সবাই।